প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। 23শে এপ্রিল ভোট, আর তাই জলপাইগুড়িতেই প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরের খবরে আসবো। গোঘাটে তৃণমূল প্রার্থী নির্মল মাঝি তিনি বেরিয়ে পড়লেন প্রচারে বেরিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটারদের সঙ্গে কথা বললেন। প্রচার করছেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিচ্ছু লাগছে না। তার ছেলে যাকে বিয়ে করেছে সেও সিংহরায়, সুপর্ণা সিংহরায়। তার বাবা বড় পুলিশের অফিসার ছিল, জেলার ডিএসপি ছিল। কি সিংহরায় বললেন? এই হাতের লেখাটা মায়ের জন্য পেয়েছি, বুঝলেন? দিদি বলে আমি মায়ের সেবা করি, আমি মাকে নিয়ে থাকি। কোথায় থাকি জানেন? নিজের ঘর নেই, পার্টি অফিসের উপরে, আমার বিধায়ক অফিসের উপরে 3 বার বিধায়ক ছিলাম, মন্ত্রী ছিলাম। অফিসে দুটো ছোট ঘরে থাকি আমি আর আমার মা। কলকাতার খুব কাছে গড়িয়ার মহামায়াতলায় দিনে দুপুরে রোমহর্ষক হত্যাকাণ্ড। পার্লারের মধ্যে ঢুকে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। শুধু তাই নয়, আততায়ী তার দেহ উদ্ধার হয়েছে পার্লারের ভেতর থেকে। এখন এই ঘটনা কেন ঘটলো, কেন খুনের ঘটনা ঘটলো সেটা স্পষ্ট নয়। এলোপাথারি কুপিয়ে খুন করা হয় এবং তার পাশ থেকেই উদ্ধার করা হয় আরেক যুবকের দেহ। আচমকা পার্লারের ভেতরে ঢুকে মহিলাকে কোপ মারেন যুবক, এমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আমি সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন। একেবারে কলকাতা লাগোয়া গড়িয়ার মহামায়াতলায় এই ধরনের ঘটনা, আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কি ঘটলো, কেনই বা এই হত্যাকাণ্ড বলে পুলিশ মনে করছে প্রাথমিক অনুসন্ধানে? একেবারেই শুভ্রজিৎ, তোমাকে বলে রাখি, এই রোমহর্ষক ঘটনা ঘটেছে গড়িয়ার মহামায়াতলা তেঁতুলতলায়। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতেই পাচ্ছ, একটি বিউটি পার্লার রয়েছে। ক্যামেরা পার্সন কৌশিক কর্মকারকে বলবো ছবিটা দেখাতে, যে রূপবাণী ফ্যাশন এবার এই বিউটি পার্লার, সেখানেই কিন্তু খুনের ঘটনা ঘটে বেলা 1টা নাগাদ। তদন্তকারীরা অর্থাৎ কিনা নরেন্দ্রপুর থানার পুলিশ যেটা বলছে, যে এই খুনের ঘটনার নেপথ্যে পুলিশ যেটা জানতে পেরেছে যে একজন যুবক, সেই যুবক কিন্তু বেলা 1টা নাগাদ ধারালো অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে। যেই পার্লারের দরজা এখন আপাতত বন্ধ রয়েছে, শাটার ফেলা রয়েছে, এখানেই কিন্তু খুনের ঘটনা ঘটে। এবং যেটা পুলিশ যেটা এখনও পর্যন্ত জানতে পেরেছে, পরিবারের সদস্যরাও যেটা আমাদের সঙ্গে কথাবার্তা বলে জানাচ্ছিলেন, যে এই যুবকের সঙ্গে কিন্তু এই যে মহিলা যার নাম রূপবাণী দাস, তার কিন্তু পূর্ব পরিচিতি ছিল। কেননা রূপবাণী দাস এই যুবকের সঙ্গে কয়েক মাস বেপাত্তা ছিলেন, এলাকা ছাড়া ছিলেন, তিনি কিন্তু চলে গিয়েছিলেন। এবং গত 2 থেকে 3 দিন আগে তিনি কলকাতায় ফেরেন, গড়িয়ার নিজের বাড়িতে ফেরেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে তিনি বিউটি পার্লারে আসেন। এবং বিউটি পার্লারের দরজা যখন তিনি খুলছেন, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু একজন যুবক, অর্থাৎ কিনা যেই যুবকেরও মৃত্যু হয়েছে, সেই যুবক কিন্তু ধারালো অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে এলোপাথারি কোপ মারতে শুরু করেন এই রূপবাণী দাসের ওপরে। পাল্টা রূপবাণী দাসও কি প্রত্যাঘাত করেছিল, অর্থাৎ কিনা রূপবাণী দাসও কিন্তু এলোপাথারি কোপ চালিয়েছিলেন, যে কারণে এই যুবকেরও মৃত্যু হয়। দুজনকেই কিন্তু ধারালো অস্ত্রের কোপে যেভাবে আঘাত করা হয়েছে, সেই অবস্থা থেকে পুলিশ এসে উদ্ধার করতে গিয়ে দেখতে পায় যে যুবকের এখানেই মৃত্যু হয়েছে। এবং রূপবাণী দাস রক্তাক্ত অবস্থায় ভেতরে পড়েছিলেন। তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে নরেন্দ্রপুর থানার পুলিশ, একেবারে নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। গোটা বিষয়টা অনুসন্ধান করে আসল কারণ বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। হিন্দুল, আপাতত তোমাকে ধন্যবাদ। মৃতার আত্মীয়দের তরফে কি বলা হচ্ছে দেখবো একবার। 2-3 মাস আগে মোবাইল বয়ে সব সুইচ অফ করে দিয়েছিল, কারোর সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছিল না। তারপরে ও কোনোভাবে পালিয়ে চলে আসছে ছেলেটাকে ছেড়ে। এবার যেই ছেলেটা জানতে পারে যে পালিয়ে চলে এসছে, তখন ও তাকে ছিল। ও যেই বিউটি পার্লার খুলেছে, ধূপধুনো দিয়েছে, তখন ওকে খুঁড় চালিয়ে আগে স্পট ডেট করে দিয়েছে ওকে। ছেলেটির সঙ্গে কি কোনো রকম কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে? না গেল কিভাবে? জোর করে নিয়ে চলে গেছে। মানে জোর করে কিসের কারণ? কোনোভাবে কোনো গাড়ি ফাড়ি প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে, যে এরকম বিউটিশিয়ানে কাজ করাবে, এত টাকা পাবে, এরকম একটা ভুলভাল বুঝিয়ে নিয়ে চলে গেছে। তারপরে ওকে আটকে রেখে দিয়েছে। হ্যাঁ,
আটকে রেখেছিল। তারপরেও কোনো প্রকারে বুদ্ধি করে দুই ছেলে তো কান্নাকাটি করছে, ওর স্বামী কান্নাকাটি করছে, ওর মা, বাড়ির লোক, আমরাও খোঁজখবর নিচ্ছি, কোনোভাবে খোঁজখবর পাচ্ছি না। তারপরে এই 2-3 দিন হলো বাড়িতে এসছে, গতকাল খাওয়া দাওয়াও করেছে, রান্নাও করেছে বাড়িতে। র্যাকেটের মধ্যে কি জড়িয়ে গিয়েছিল আপনার ভাই, জড়িয়ে গিয়েছিল এর মাধ্যমে, এই যুবকের মাধ্যমে? না 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 এই যুবকের পরিচয় জানেন? না, কোনো পরিচয় জানি না। এই রাজ্যের বাসিন্দা? আর না, এই রাজ্যের বাসিন্দা নয়। ও খুব সম্ভব, আমি যতটুকু শুনেছি দিল্লি বা পাঞ্জাবের এরকম ছেলে। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি আর সওয়াল জবাব চলাকালীন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করেছেন যে অন্য রাজ্যে তো নির্বিঘ্নেই হচ্ছে এসআইআর, শুধু পশ্চিমবঙ্গেই এত অসুবিধে কেন? অন্য রাজ্যে তো আরো বেশি নাম বাদ গেছে, তাহলে পশ্চিমবঙ্গেই এত সমস্যা কেন? অন্য রাজ্যে এমন সমস্যার মুখোমুখি হয়নি? সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন, 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন শেষ, তারপরে আর ভোটার তালিকায় বদল সম্ভব নয়। এখনো লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হয়নি। সুপ্রিম কোর্টের সওয়াল তৃণমূলের আইনজীবী শ্যাম দিওয়ানের, ভোটদানের আগে পর্যন্ত তালিকা সংশোধনের কাজ চলুক, যাদের এখনো নিষ্পত্তি হয়নি তাদের সাহায্য করা হোক, কেননা এদের নাম খসড়া তালিকায় ছিল। শ্যাম দিওয়ান তিনি এই সওয়াল করেছেন, যে যে আসনে 6 এপ্রিল মনোনয়ন শেষ তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। এসআইআর মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। সওয়াল জবাবে আর কি কি উঠে এলো আমরা জানবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, প্রথমত তোমাকে বলবো যে আজকে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বা উৎসাহ ছিল যেদিকে, সেটা হলো যে গতকাল যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে সেই সাপ্লিমেন্টারি লিস্টে কত সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে বা কত সংখ্যক এই আন্ডার অ্যাডজুডিকেশন যে ভোটারদের নাম ছিল সেই সংখ্যাটা ঠিক কত, যার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এবং কতজন নতুন ভোটারের নাম এই লিস্টে উঠেছে সেইটা জানা ছিল কিন্তু আজকে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং শুরুতেই কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বলেন যে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে তার কোনো সফট কপি তারা এখনো পর্যন্ত পাননি, ফলে নির্বাচন কমিশনের উচিত এই সফট কপি প্রত্যেককে দেওয়া, তাহলে এই গোটা বিষয়টা পরিষ্কার হবে যে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো সেখানে আদৌ কি রয়েছে, কতজন ভোটারের নাম সেখানে আছে, কতজন ভোটারের নাম সেখান থেকে বাদ গিয়েছে, সেই বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। কিন্তু সেই ধারণা এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। ফলে তুমি বুঝতেই পারছো যে গতকাল থেকে যে প্রশ্ন ঘোরাফেরা করছিল বা যে ধোঁয়াশা ছিল সাপ্লিমেন্টারি লিস্টকে ঘিরে, আজকেও সুপ্রিম কোর্টের শুনানির পর সেই ধোঁয়াশা কিন্তু একই জায়গায় রয়ে গিয়েছে। তারপরে তোমাকে বলবো যে আজকে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই মামলার ক্ষেত্রে যে এই যে গোটা এসআইআর প্রক্রিয়া চলছে সেই এসআইআর প্রক্রিয়াটা কবে শেষ হবে এইটা নিয়ে একটা প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টে উঠেছিল। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে 6 এপ্রিলের আগে এই গোটা প্রক্রিয়াটা বা না হলে যেখানে প্রথম দফায় ভোট রয়েছে সেটা শেষ করার জন্য অগ্রাধিকার দিতে হবে এবং নির্বাচন কমিশনকে সেই চেষ্টা করতে হবে। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।